ভালো থাকা জিনিসটা ক্ষণিকের। যেমন প্রতিটা ঝলমলে দিনের পর অনেক অপেক্ষায় থাকা অন্ধকার রাতের রাজত্ব আসে, ঠিক তেমনই অনেকটা আনন্দের পেছনে একটা আকাশ সমান নিস্তব্ধতা প্রতীক্ষায় থাকে। হ্যাঁ, এটাই আমাদের জীবন, মেনে নাও আর এগিয়ে চলো। 32 মাসলানা স্ট্রিট, যেটা একটা সত্য ঘটনার উপর ডিপেন্ড করে তৈরি হয়, এই মুহূর্তে প্রাইম ভিডিওতে তোমরা পেয়ে যাবে। মুভির প্রথমে 1972 সালে স্পেনের মাদ্রিদ শহরে একটা পুরানো অ্যাপার্টমেন্টকে দেখানো হয়। অ্যাপার্টমেন্টের সিঁড়িতে দুটো বাচ্চা খেলছিল, আর খেলতে খেলতে তাদের মার্বেলের গুলিটা সিঁড়ি দিয়ে নিচে পড়ে যায়। যখনই সে গুলিটা তুলতে যায়, ঠিক তখনই তার দাদা তাকে পেছন দিয়ে ডাকে, আর হঠাৎ করে গুলিটা ফ্ল্যাটের ভেতর ঢুকে যায়। ছেলেটা যখন গুলিটা নিতে ঘরের ভেতর যায়, সে একটা রুম খোলা দেখে, আর দেওয়ালের মধ্যে একজন যুবতী মেয়ের ছবি দেখতে পায়। যখন ভাইটা হাফ করে খোলা দরজাটা আস্তে আস্তে সরায়, সে দেখে একজন মহিলা চেয়ারে বসে আছে, আর ঠিক তার পাশেই মার্বেলের গুলিটা পড়ে আছে। যখন সে গুলিটা তুলতে যায়, সেই মুহূর্তে ওই মহিলাটা, যে আসলে ভূত ছিল, তাদের দিকে তেড়ে যায়, আর দুই ভাই সেখান থেকে প্রাণ বাঁচিয়ে পালায়। এরপর আমরা 1976 সালে ঠিক তার 4 বছর পর ফিরে আসি, যেখানে ওলমেদো নামে এক ফ্যামিলি তাদের পুরনো স্মৃতিকে কোনো এক অজানা সমুদ্রে ভাসিয়ে দিয়ে স্পেনের মাদ্রিদ শহরের এই ফ্ল্যাটেই নতুন জীবনের সন্ধানে পাড়ি দেয়। যেহেতু অনেক কম টাকায় তারা এত বড় একটা ফ্ল্যাট পাচ্ছিল, সেই জন্য তারা ব্যাংক থেকে লোনও নেয়। নতুন ফ্ল্যাটে এসে তারা খুবই খুশি হয়েছিল, কিন্তু ওলমেদো ফ্যামিলির একমাত্র মেয়ে আম্পারো একদমই খুশি হয়নি, কারণ সে তার বয়ফ্রেন্ডকে ছেড়ে এসেছিল। পরের দিন আম্পারো তার ছোট ভাই র্যাফেল তাকে ড্রেস পরাচ্ছিল, কিন্তু হঠাৎ দেখে বিছানা থেকে র্যাফেলের ড্রেসটা গায়েব, আর তার পাশে বসে থাকা তার দাদুও সেখানে আর নেই। আম্পারও দেখে তার দাদু ওয়াশরুমে র্যাফেলের শার্টটাকে নিয়ে বসে আছে। সেই সময় র্যাফেল ঘরে একাই বসেছিল। হঠাৎ করে র্যাফেলের ঘরের দরজাটা বন্ধ হয়ে যায়। আম্পারও ঘরের দরজা খোলার অনেক চেষ্টা করছিল, কিন্তু খুলতেই পারছিল না। তখনই সে দরজার তলা দিয়ে ঘরের ভেতরে দেখে, আর যেটা দেখেছে না, সেটা শুনলে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে। ঘরের এক কোণে র্যাফেল বসে আছে ভয় পেয়ে, আতঙ্কের সাথে, আর একটা ভয়ঙ্কর পা ঘরের ভেতর চলাফেরা করছে। রীতিমতো সেটা দেখে আম্পারও ভয় পেয়ে যায় আর চিৎকার শুরু করে। সেই মুহূর্তে আম্পারোর মা বাবা সেখানে ছুটে আসে। আম্পারোর বাবা ধাক্কা মেরে দরজা খুলতেই সে দেখে জানলার উপরে উঠে র্যাফেল বসে আছে, আর ওপর থেকে ঝাঁপ মারার চেষ্টা করছে। র্যাফেল একদমই সেই সময় পজেসড হয়ে যায়। র্যাফেলের বাবা খুব সাবধানে র্যাফেলের পাশে যায় আর তাকে ধরে নেয়। এরপর বাবা আম্পারোকে বকাবকি করে, আর আম্পারোর বাবা এটা মনে করে র্যাফেলের এই ঘটনার জন্য আম্পারোই দায়ী। এই সব কিছুর মধ্যে ঠাকুরদার শরীরও খুব খারাপ হয়ে পড়ে। ঠিকই তার পরের দিন এটা দেখানো হয়, আম্পারোর বাবা একটা ট্র্যাক্টরের ফ্যাক্টরিতে চাকরি পেয়ে যায়, আর আম্পারোর মা একটা গার্মেন্ট স্টোরে জব পেয়ে যায়। এদিকে বাড়িতে আম্পারোর বড় ভাই পেপে জানলার ওপার থেকে একটা চিরকুট পায়, যেটার মধ্যে কালরা নামটা লেখা ছিল। সেও তার নাম পিপি লিখে জানলার ওপারে পাঠায়, কিন্তু চিঠি দেওয়া নেওয়ার মাঝে পেপে ওই পারের কাউকেই দেখতে পায় না। এই সব কিছুর মধ্যে তাদের দাদুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আম্পারো র্যাফেলকে ডাইনিং রুমে খেতে বসিয়ে তার দাদুকে সারা ঘরে খুঁজে পায় না। এই জন্য আম্পারো বাইরে তার দাদুকে খুঁজতে যায়। র্যাফেল হঠাৎ করে দেখে বারান্দায় একটা গুলি গড়িয়ে আসে। গুলিটাকে হাতে নিয়ে র্যাফেল টিভি দেখতে বসে। টিভি থেকে একটা ভয়ঙ্কর পিশাচের হাত বেরিয়ে রাফেলকে গায়েব করে দেয়। আম্পারো তার দাদুকে রাস্তার মধ্যে খুঁজে পেয়ে যায় আর বাড়িতে নিয়ে আসে। বাড়িতে এসে আর একটা উল্টো ঝামেলায় পড়ে আম্পারো, যে তার ভাইকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ঘরের বাইরে ভেতরে সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করে, কিন্তু তার ভাইকে খুঁজেই পায় না। টেলিফোনের তারটা ছেঁড়া ছিল, যেটা আম্পারো লক্ষ্যই করেনি। তবুও সেই টেলিফোনের রিং হয়। আম্পারো যখন ফোনটা রিসিভ করে, তখন তার ভাইয়ের আওয়াজ শুনতে পায়। তার ভাই তাকে বলে সে পাশের ফ্ল্যাটে বন্দি হয়ে আছে। আম্পারো দৌড়ে গিয়ে দরজাটা খোলার চেষ্টা করে। সেই সময় তার প্রতিবেশী এসে তাকে বলে এই ফ্ল্যাটটা অনেক বছর ধরে বন্ধ পড়ে আছে, এই ফ্ল্যাটে কখনোই তার ভাই আসতে পারে না। তা সত্ত্বেও আম্পারো তার মা বাবাকে ডেকে সেই ফ্ল্যাটের দরজা খোলায় এবং সেই ফ্ল্যাটে গিয়ে তন্ন তন্ন করে তার ভাইকে খোঁজে। তার ভাইকে খুঁজতে খুঁজতে আম্পারো একটা রুমে দেখে পর্দার পেছনে রাফেল হয়তো দাঁড়িয়ে আছে। যখন সে পর্দাটা সেখান থেকে সরায়, দেখতে পায় একটা পিশাচকে। আম্পারো প্রচন্ড ভয় পেয়ে যায় আর চিৎকার শুরু করে। সেখানে সেই মুহূর্তে সবাই চলে আসে, কিন্তু অন্য কেউ আর তাকে দেখতে পায় না। এরপর তারা সেই রুম থেকে বেরিয়ে যায়।
কিন্তু আম্পারও চেষ্টা ছাড়ছিল না তার ভাইকে খুঁজে পাওয়ার। এই জন্য আম্পারও পুরনো মালিকের সঙ্গে যোগাযোগ করার অনেক চেষ্টা করে। এদিকে তার মার অফিসে একজন প্যারালাইজড মহিলা এবং তার মার সঙ্গে দেখা হয়। প্যারালাইজড মহিলা যার নাম লোলা। হঠাৎ করে প্যারালাইজড মহিলাটার মা অর্থাৎ লোলার মা এসে আম্পারোর মাকে বলে যে আমার মেয়ে অনেক কিছু বুঝতে পারে, তোমাকে দেখে আমার মেয়ে বুঝতে পারছে যে তোমার বাড়িতে নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছে, এই ছবিটা রাখো, হয়তো এই ছবিটা তোমার ছেলেকে ফিরিয়ে আনতে অনেক হেল্প করবে। আম্পারোর মা এই ব্যাপারটা শুনে হঠাৎ করে অবাক হয়ে যায়, কারণ তার ছেলে যে হারিয়ে গেছে এই ব্যাপারটা সে কাউকেই বলেনি। এই দিকে বাড়িতে পেপে পাশের ফ্ল্যাটে কালরা কে আর চিরকুটটাই বা কে পাঠাচ্ছে সেটা জানার জন্য ডিসাইড করে ওই ফ্ল্যাটটার মধ্যে যাবে। ওই ফ্ল্যাটে পেপে যাওয়ার পর বুঝতে পারে কোনো একজন মেয়ে তাকে পেছন দিয়ে জড়িয়ে ধরছে। আবার আমরা ফিরে আসি আম্পারোর কাছে। আম্পারো আয়না দিয়ে তার পেটের মধ্যে কিছু আঁচড়ের দাগ লক্ষ্য করে, আর সেই মুহূর্তে আম্পারো বমিও করে। আম্পারো হয়তো মনে মনে বুঝতে পেরে গেছিল সে হয়তো প্রেগনেন্ট, কিন্তু এই আঁচড়ের দাগটা সে আঁচড়ের দাগই ভাবে আর অন্য কিছু একদমই ভাবে না। এরপর সে যখন রান্নাঘরে যায় দেখে একজন পিশাচ রান্নাঘরে কিছু করছে। দরজাটা খুলতেই তার দাদুকে দেখতে পায়, কিন্তু আবার যখন সে দরজাটা বন্ধ করে তখন সে আবার ওই পিশাচটাকে দেখতে পায়। আবার খুলতেই সে আবার দাদুকে দেখতে পায়, আর হঠাৎ করে তখন দেখে রান্নাঘরের গ্যাসের আগুনটা জ্বলে ওঠে। যখন আম্পারও আগুন নেভানোর চেষ্টা করছিল তখন তার দাদু র্যাফেলের গলায় বিড়বিড় করে কিছু বলার চেষ্টা করছে। সে বলছে যে আমি এখানে আছি, তুই আমাকে এখান থেকে বাঁচাও। এরপর সে দৌড়ে গিয়ে র্যাফেলকে ওল্ড ওয়াচের নিচে বন্দি অবস্থায় দেখে আর সেখান থেকে বার করে আনে। এরপরেই আমরা ফিরে যাই আবার পেপের কাছে, যেখানে পেপে বুঝতে পারে পেছনে যে তাকে জড়িয়ে আছে সে কোনো মেয়ে নয়, সে একজন পিশাচ তার পাটাকে দেখে। আর পেপে সেখান থেকে বুদ্ধি করে পালিয়ে বাঁচে। অলমেদো ফ্যামিলির সঙ্গে এমন কেনই বা হচ্ছে? অলমেদো ফ্যামিলি তো কখনো কারোর ক্ষতি করেনি, তারাও তো এখানে ভালোভাবে থাকতে ভালোভাবে বাঁচতেই তো এসেছিল, যেটা তোমরা এই স্টোরির লাস্টে বুঝতে পারবে। আর হ্যাঁ, এতটা যদি তোমরা গল্পটাকে দেখে থাকো, এরকমই গল্পের আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। কমেন্ট করতে ভুলো না কোন জায়গা থেকে তোমরা এই স্টোরিটাকে দেখছো। আম্পারও ওদিন রাতে সুসাইড করার চেষ্টা করে, কারণ সে এটা মনে করে যে সে প্রেগনেন্ট, এটা যদি তার মা বাবা জানতে পারে তাকে কখনোই ক্ষমা করবে না। এইদিকে র্যাফেল তার মায়ের সাথে শুয়েছিল আর ঘরের কোনায় র্যাফেল কিছু একটা অনুভব করে। র্যাফেল ভয় পেয়ে গেলে তার মা সেখানে যায় কি আছে দেখার জন্য। আম্পারও বিষটা খেতে গেলে সেই সময় লোডশেডিং হয়ে যায়। আম্পারোর বাবা লাইট অন করে ঘরে আসতেই সে একটা পিশাচকে দেখতে পায়। সেই সময় আম্পারোর গ্লাসটা তার হাত থেকে পড়ে ভেঙে যায়। তারা সবাই এতটাই ভয় পেয়ে যায় যে নিজের ফ্ল্যাট ছেড়ে তারা ওই দিনকার রাতে হোটেলে গিয়ে থাকে। এদিকে যখন তারা ব্যাংকে যায় বাড়িটা বিক্রি করার প্রস্তাব নিয়ে, ব্যাংক বলে এই বাড়িটাকে বিক্রি করা কখনোই পসিবল না, উপরন্তু এই বাড়ির জন্য নেওয়া লোন যত তাড়াতাড়ি সম্ভব শোধ করে দেওয়ার কথা বলে। এর সাথে একদিন ডিউটিতে না যাওয়ার জন্য আম্পারোর বাবার চাকরিটাও চলে যায়। তখন তার মা লোলাদের বাড়িতে যায় তাদের কাছে হেল্প চাওয়ার জন্য। এই দিকে আম্পারও বাড়ির পুরনো মালিকের ঠিকানাও পেয়ে যায় আর আম্পারও চলে যায় বাড়ির পুরনো মালিকের কাছে। লোলা এবং তার মা ওলমেদো ফ্যামিলির বাড়িতে আসে তাদেরকে হেল্প করার জন্য, কিন্তু লোলার মা বলে আম্পারও মানে তাদের মেয়ে যতক্ষণ না আসবে তারা এই কাজটা কখনোই শুরু করতে পারবে না। এদিকে আম্পারোকে ওই বাড়ির পুরনো মালিক সমস্ত সত্যি ঘটনাটা খুলে বলে, অর্থাৎ ওই ফ্ল্যাটের ইতিহাসটা বলে, যেটা তোমরাও শুনলে অবাক হয়ে যাবে। অনেক বছর আগে 32 মাসলানা রোডের ওই ফ্ল্যাটের 3rd ফ্লোরে 3A-তে একটা ফ্যামিলি থাকতো। ফ্যামিলিতে 3 জন ছিল, এক ভাই এক বোন আর তাদের বাবা। ভাইয়ের নাম ছিল মেগুল আর বোনের নাম ছিল সুসানা। মেগুল ছোটবেলা থেকে একটু মেয়েলি ধরনের ছিল, তাই তার বোন তাকে ভালোবেসে কালরা বলে ডাকত। একদিন কালরাকে তার বাবা প্রতিবেশী ছেলের সাথে ইন্টিমেট হতে দেখে নেয়। এরপর তাকে খুব মারধর করে, অর্থাৎ এতটাই মারে মানে আধমরা করে দেয়। তারপর তাকে একটা ঘরে বন্দি করে রাখে। কালরা একটা বাচ্চা চাইতো, এটাই তার ইচ্ছা ছিল, বাট এটা কখনোই পসিবল না কারণ ও একজন ছেলে ছিল। যখন তাদের বাবা মারা যায় সমাজ 2 ভাই বোনকে এক ঘরে করে দেয়। সুসানা এটা সহ্য না করতে পেরে সেখান থেকে অন্য জায়গায় চলে যায়, কিন্তু কালরা ওই ফ্ল্যাটেই থাকে। ইভেন কালরা তার মৃত্যুর আগে পর্যন্ত সুসানাকে অনেকবার ফোন করে, কিন্তু সুসানা তার ফোনটা একবারের জন্য রিসিভ করে না। আর এই সুসানা হলাম আমি, অর্থাৎ এখন যে আম্পারোকে পুরো গল্পটা বলল। সুসানা তার ভাইকে সেখানে মৃত্যুর জন্য ছেড়ে দিয়েছিল, এইটা বলে সুসানা চুপ করে। এদিকে তাদের বাড়িতে লোলা পজেসড হয়ে যায় পুরোপুরি আর সবার ওপর অত্যাচার করতে শুরু করে। ইভেন লোলা এখন র্যাফেলকে মারার চেষ্টা করছিল।
আম্পারও সুসানাকে আস্ক করে আমাদের ওপর তাহলে এত কেন অত্যাচার হচ্ছে, সে প্রতিশোধ নেবে আমাদের ওপরই বা কেন, আমরা তার কি ক্ষতি করেছি? তখন সুসানা বলে তোমার ভাইকে প্রথম সে চেয়েছিল বাচ্চা হিসাবে, তারপর যখন সে তোমার বড় ভাইকে দেখে তার প্রেমের ফাঁদে ফেলে তার কাছ থেকে বাচ্চা চায়, সেটাও কখনো পসিবল হয়নি। এরপর যখন কালরা এটা বুঝতে পারে যে তুমি প্রেগনেন্ট, কালরার এখন তোমার বাচ্চাটাকেই চায়, কিন্তু মনে রাখবে এই বাচ্চাটা বাঁচানোর দায়িত্ব কিন্তু তোমারই। আম্পারও তখন একটুও টাইম ওয়েস্ট না করে তার বাড়িতে আসে, হয়তো সে বেশি দেরি করলে তার ভাইকে সে হারিয়ে ফেলতো। আম্পারও একটা কাঁচের টুকরো নিয়ে নিজের পেটে ঢুকিয়ে দেয়। সেই সময় কালরা যে লোলাকে পজেস্ট করে নিয়েছিল সে আম্পারোকে মারতে যায়, তখনই আম্পারোর বাবা দৌড়ে এসে লোলাকে জড়িয়ে ধরে জানলা দিয়ে ওপর থেকে নিচে পড়ে যায়। এখানেই সমাপ্তি ঘটে এক ভার ঋণের বোঝার, কারণ তার বাবার লাইফ ইন্স্যুরেন্স দিয়ে বাড়ির লোনটা ক্লিয়ার হয়ে যায়। অলমেদো ফ্যামিলি সেখান থেকে অন্য জায়গায় চলে যায় বাড়িটা বিক্রি করে। এই ঘটনায় লোলা বেঁচে থাকে, আর কালরা হয়তো নিজের স্বীকৃতি না পেয়ে সে চেয়ারের মধ্যে আবার বসে অপেক্ষা করতে থাকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।